মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। এই বক্তব্যের পক্ষে অবস্থান নিচ্ছে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নিচ্ছে জেলা সরণী বালিকা উচ্চ বিদ্যালয়। পক্ষ দলের দলনেতা মোজাহিদ করিম স্পর্শ এবং তার সঙ্গে আছে নূরে জান্নাত এবং আবুল বারাকাত চয়ন। বিপক্ষ দলের দলনেতা আনিবজ নওয়াজ খান। আনিকা নওয়াজ খান। বিপক্ষ দলের দলনেতা আনিকা নওয়াজ খান এবং তার সঙ্গে আছে তামান্না এবং মুন্নি সরকার। আমি এই দলকে বক্তব্যের জন্য প্রস্তুত হতে বলছি এবং প্রথম বক্তব্য রাখবে পক্ষ দলের বক্তা নূরে জান্নাত। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় বিচারমণ্ডলী, আজকে আমাদের বিতর্কের বিষয়টি জানার জন্য সবার আগে আমাদের জানতে হবে তিনটি বিষয়ের সংখ্যা। সেই বিষয়গুলো হলো দেশপ্রেম, মূল্যবোধ ও দুর্নীতি। প্রথমে আসা যাক দেশপ্রেমের সংখ্যায়। নিজের দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা ও গভীর মমত্ববোধের আদর্শে চালিত হয় হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেমকে পরিচালিত করে মূল্যবোধ। এই দেশপ্রেমকে এখানে দেশপ্রেম ও মূল্যবোধের বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই চলে আসে নীতি নৈতিকতার বিষয়গুলো। আর এখানেই বলা যায় যে যখন কোনো মানুষ অন্যায় পথে পরিচালিত হয় তখন সে সৎ না হয়ে অসৎ পথে পরিচালিত হয়, যা দুর্নীতিকে নির্দেশ করে। আসা যাক আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কথায়। লক্ষ্য করুন মাননীয় বিচারক মণ্ডলী, বর্তমানে আমাদের দেশে চলমান একটি ঘটনা হচ্ছে খাদ্যদ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশের একটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কেন আমাদের খাদ্যদ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি? কারণ ব্যবসায়ী, আড়তদার, মজুতদাররা জনগণ ও দেশের এক বড় ক্ষতি করে দুর্নীতি সরবরাহ করে তুলছে। মাননীয় বিচারক মণ্ডলী, নিশ্চয়ই তাদের মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেম নেই বলেই তারা দেশের ও জনগণের এত বড় ক্ষতি করতে পেরেছে। মাননীয় বিচারক মণ্ডলী, বিশ্বের সমাজবিজ্ঞানী ইয়ার উইলিয়ামের মতে মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, যার মাধ্যমে মানুষের সমাজের ভালো মন্দ কার্যকরী বিচার করা হয়ে থাকে। মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক অবক্ষয় এবং নানা কারণে মানুষ দুর্নীতি করছে। এই কারণগুলোর ফলে দুর্নীতি তখনই সংঘটিত হতে পারে যখন মানুষের মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেম লোপ পায়। মাননীয় বিচারক মণ্ডলী, জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হচ্ছে দুর্নীতি। আর একজন মানুষ তখনই নিজের স্বার্থ উদ্ধারকে বড় বলে মনে করে ক্ষমতার অপব্যবহার করে যখন তার মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেম লোপ পায়। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের সংবিধান 21 অনুচ্ছেদে বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের পক্ষে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দুর্নীতি আমার বাংলার কৃষকেরা করে না, দুর্নীতি আমার বাংলার শ্রমিকেরা করে না, দুর্নীতি করে আমার বাংলার শিক্ষিত সমাজ। অর্থাৎ তিনি বুঝেছেন প্রশাসনের কাছে নিযুক্ত ব্যক্তি যাদের কাজ দুর্নীতি উপড়ে ফেলা, তারাই এখন দুর্নীতি বিস্তারের কাছে ব্যস্ত সময় বাড়িয়ে দিচ্ছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমি আর আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি আমার প্রতিপক্ষদের উদ্দেশ্যে একটি উদাহরণ দিতে যাচ্ছি। ধরুন আমি একটি চাকরি ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে আমাকে কেউ সুপারিশ করলো, সেখানে আমি নিশ্চয়ই কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারি। আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ সেখানে আমাকে বলবে না যে তুমি দুর্নীতি করো না, এটি দেশ বিরোধী। নিশ্চয়ই সেখানে আমাকে মূল্যবোধ বা আমার ভিতরের দেশপ্রেম আমাকে সেই কাজটি করা থেকে বিরত রাখবে। আমার এত সব যুক্তি শুনে নিশ্চয়ই আমার প্রতিপক্ষরা বুঝে গেছেন দেশপ্রেম ও মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। তাই আসল প্রতিপক্ষরা আমরা যৌক্তিক ক্যানভাসে পৃথিবীটাকে আসি এবং বলি মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা তানহা আফনান। আর ক্ষমতার মোহে সত্যের পায়ে শিকল বাঁধা দুর্নীতি আধারে ডুবে ন্যায়ের প্রতি প্রাণপণ প্রতিপক্ষ উক্ত পক্ষটি আমার সোনার বাংলাদেশের মানুষের মনুষ্যত্বের মধ্যে বসত গ্রহণের কাব্যিক রূপ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বলছিলাম কিছুদিন আগে গোটা গোটা অক্ষরে ভেসে আসা গণমাধ্যমের এক শিরোনামের কথা।
শিরোনামটি যেন বাংলাদেশের দুর্নীতি কালো ছায়া প্রভাবে আবদ্ধ বিভীষিকাময় ভবিষ্যতে তুলে ধরেছে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিচারক মহোদয়, আমার সাধু সম্ভাষণ জানিয়ে বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটছে। এই বিষয়ে অত্যন্ত জরুরি কারণে আমি ও আমার দল এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সমাজের রথে রথে বিশ্বাসের মতো ছড়িয়ে পড়া সর্বগ্রাসী দুর্নীতির ভয় কালো থাকায় বিপন্ন আজ আমার সোনার বাংলা। আর এই সোনার বাংলার বিরোধিতা ধারণ করা দুর্নীতির মূল কারণ কেবল মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই নয়, বরং সততা ও নৈতিকতার অভাব, প্রশাসনিক ত্রুটি ও দুর্বলতা, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, আইন প্রয়োগে অক্ষমতা, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার ও অসুস্থ মানসিকতা, বহুমুখী কারণ সমূহ। প্রতিপক্ষের প্রথম প্রকার সংজ্ঞায় যথাযথ না হয়, আমি পুনরায় মূল্যবোধ ও দেশপ্রেমকে সংজ্ঞায়িত করছি। মূল্যবোধকে সংজ্ঞায় আবদ্ধ করতে হলে তাহলে তা এমন সব চিন্তা ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য যা মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কার্যবলীকে নিয়ন্ত্রণ করে। আর দেশপ্রেম হলো দেশের ভালো লাগা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ও সংযুক্তির অনুভূতি। অন্যদিকে মাননীয় মডারেটর, দুর্নীতি সম্পর্কে অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে বলা হয়েছে, ইচ্ছাকৃত কিছু ক্ষমতাকে অসৎ কাজে ব্যবহারই হচ্ছে দুর্নীতি। এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সির মতে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য গণপ্রশাসনের অপব্যবহারকেই দুর্নীতি বলে আখ্যায়িত করা হচ্ছে। আমরা পক্ষ করে কোন মতানুসারে যদি অগ্রসর হয়, তাহলে দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। কিন্তু বিপক্ষের সদস্যরা নিজেদের যুক্তিকে সত্য প্রমাণ করতে এমন করে হয়ে উঠেছে যে সততার যে মূল্যবোধের আতঙ্ক তাই তারা ভুলে গিয়েছে। মাননীয় মডারেটর, জীবনযাত্রা ধারায় শিশু মাতৃগর্ভ থেকে জন্মের পর প্রথম যে স্থানে অবস্থান করে তাই তার আতুর ঘর। আর এই আতুর ঘরের মাধ্যমে কিন্তু শিশুটির জীবন পরিচালনার প্রথম ধাপ শুরু হয়। ঠিক যেমন সততার মাধ্যমে মূল্যবোধ নিজেকে প্রতিষ্ঠা করে, আর এই সততার অভাবে যখন পরিণত হয় তখন মূল্যবোধ নৈতিকতার মান ভিন্ন হয়ে যায়। ব্যক্তিগত বা পেশাগত যে প্রেক্ষাপটের কথা বলা হোক না কেন, দুর্নীতি এমন কোনো কাজ নেই দেখে খুঁজে পাওয়া যাবে না। আর আমার প্রতিপক্ষ বর্ণাইত করে গেছে এমন এক উদাহরণকে, যার জন্য তারা মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাবকে দায়ী করে যাচ্ছে। কিন্তু না, আমরা যদি ভালো করে পরিলক্ষিত করি, তাহলে দেখা যায় যে এর পিছনে সততার অভাবকেই পরিলক্ষিত করা হচ্ছে। কেননা ব্যক্তিকে নিঃস্বার্থ স্বার্থজনিত করতে এমন ব্যস্ত হয়েছে যে অনৈতিক কর্মে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন না। আর সততার অভাবেই জন্ম হচ্ছে অসংখ্য দুর্নীতির কারাগার, উন্মুক্ত করা হচ্ছে দুর্নীতির প্রবেশদ্বার। যার কারণে মাননীয় মডারেটর, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে 180টি দেশের মধ্যে, বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। তথ্যসূত্র আইন ভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি 2023। এমনকি এই সততার অভাবেই ব্যক্তিরা তাদের কুকর্মের জন্য দায়বদ্ধ অনুভব করছেন, যাতে ক্ষমতার অপব্যবহার হয়ে যাচ্ছে, যা দুর্নীতিকে উস্কে দিচ্ছে। সুতরাং আর নৈতিকতা না থাকায় অনেকেই অসহজ ও দ্রুত সফলতার জন্য নীতিহীন পন্থা অবলম্বন করে পিছপা হন না। সততার অভাব মানুষের মধ্যে দায়বদ্ধতা, স্বল্পতা এবং প্রতিযোগিতা দুর্নীতিকে বাড়িয়ে তুলছে। মাননীয় মডারেটর, আমি যদি খেয়াল করি তাহলে এমন অসংখ্য উপমা দিতে পারি। বড় বড় অবকাঠামোগতগুলিতে বৈষয়িক ত্রুটির কারণে ঠিকাদারের সাথে পারদর্শিতা ও চুক্তির লঙ্ঘনের অভিযোগ ঘটে। মাননীয় মডারেটর, যেখানে ইতিহাসে বলে গেছে প্রশ্নের দুর্নীতির ফলে বিপুল অর্থনৈতিক ভোগান্তি করতে হয়, তখন সেখানে আর কিসের তারা আগ্রহ থেকে যায়? আপনি মাননীয় মডারেটর একটু লক্ষ্য করুন। আমি আমার বক্তব্যে আমি কেবল মূল্যবোধ দেশপ্রেমের অভাবকে দুর্নীতির বিস্তার ঘটাই বলে আমাকে বিচারক মণ্ডলী পক্ষ দলের দ্বিতীয় বক্তা আবুল বারাকাত চয়ন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অন্যান্য সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের বিতর্কের বিষয় কেন্দ্রে হচ্ছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার। আমি এবং আমার দল অত্যন্ত যৌক্তিক কারণে এর পক্ষে অবস্থান করছি। আমাদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ থাকতো, আমাদের মধ্যে যদি দেশপ্রেম ও মূল্যবোধ থাকতো, তবে আমরা কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতাম না। আমাদের মাঝে যে দেশপ্রেম আছে, তার নামে মাত্রই দেশপ্রেম। তা না হলে বাংলাদেশ থেকে কিভাবে 50,000 কোটি টাকা 2015 সালে পাচার হয়ে যায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে কেন্দ্র করে কিভাবে 2025 169 কোটি টাকা 2005 সালের মার্চ মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম বাড়িয়ে 15 দিনে 1,000 কোটি টাকা দামিয়ে রেখেছে। এর পেছনে দেশপ্রেম শেষ ধন্যবাদ দিয়ে শেষ করি। দেশপ্রেমের উদাহরণ দিতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আজ থেকে 53 বছর আগে 1971 সালে, যখন আমাদের কোনো সংবিধান ছিল না কোনো শিক্ষা, ছিল না কোনো নিয়মকানুন। কিন্তু বঙ্গবন্ধু ভাষণে শৃঙ্খলা তৈরি করে শৃঙ্খলা তৈরি করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তাদের মধ্যেই ছিল দেশপ্রেম, তাদের মধ্যেই ছিল মূল্যবোধ। কিন্তু আমাদের মধ্যে সেই দেশপ্রেম ও
মূল্যবোধের চিঠি কোথাও পাওয়া যায় না। পত্রিকার একটি কপি যে বিক্রির টাকায় শুধু দেখতে পাই শুধু হত্যা, দুর্নীতি, অপহরণ। বাংলাদেশকে যদি পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয় তবে হয়তো এমন কোনো পত্রিকার নজরে আসবে না যেখানে দুর্নীতি উদাহরণ দেওয়া হয়। 2019 সালের 26 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি ছাড়া কোনো কাজ করা সম্ভব। তবে হয়তো রবীন্দ্রনাথের কথাই সত্যি, 7 কোটি সন্তানের এই মুক্ত জননী রেখেছ বাগানি করে মানুষ করবে। আমরা হয়তো 71-এর পরে হয়তো আবার অমানুষ হয়ে গেছি, কারণ পশুর ঘর থেকে যেমন পশু জন্মে তেমনি মানুষের ঘর থেকে তো আর মানুষ জন্মে না। প্রতিপক্ষের বন্ধুরা, দুর্নীতির কারণ হিসেবে আপনারা যত কারণে দাঁড় করান না কেন, গত 53 বছর ধরে কি আইনের শাসন চলেনি, অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি, শিক্ষার মান উন্নত করা হয়নি, দেশকে উন্নত করা হয়নি, তবুও তো আজ দুর্নীতি হচ্ছে। এর পেছনে একটাই কারণ বন্ধুরা, দেশপ্রেম ও মূল্যবোধের প্রভাব। আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিরা যারা জনগণের সেবায় নিয়োজিত, তারা নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্য স্বপ্নকে বিসর্জন দিতে কিছু লজ্জা করে না। তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো তবে তারা কি দেশের স্বপ্ন জোর করতো, মমত্ব যদি থাকতো তবে তারা কি জনগণকে কষ্ট দিত? যে জনগণের টাকায় তারা গাড়ি চলে, যে জনগণের টাকায় তাদের সংসার চালায়, সেই জনগণকে তো তারা কষ্ট দিত না। তারা অন্যায়কে এখন আর অন্যায় মনে করে না, অন্যায়কে তারা অন্যায় মনে করে। বিপক্ষ দলকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা এমন কোনো সেক্টর খুঁজে করতে পারবেন না যেখানে মূল্যবোধ দেশপ্রেম থাকা সত্ত্বেও দুর্নীতি সংঘটিত হচ্ছে। প্রতিপক্ষের বন্ধুরা সততা ও নৈতিকতার অভাবকে দুর্নীতির কারণ হিসেবে উল্লেখ করে গেছেন, কিন্তু সততা ও নৈতিকতার অভাব তো দেশপ্রেম ও মূল্যবোধের অভাবের মধ্যে পড়ে। প্রতিপক্ষের বন্ধুদের উপস্থাপিত বড়ভাবে নির্দেশ করেছে একমাত্র দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতি ঘটে। আমাদের সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুক্তি সরকার। দুর্নীতি করে যে জোর, নাই তার শান্তি। সংসদে গিয়েছে সে অধর্মের এই কাহিনী। সমাজের কোনায় কোনায় আর বিশেষ মতো ছড়িয়ে পড়া দুর্নীতিতে জর্জরিত আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের দেশের মূল্যবোধ থেকে সবচেয়ে ভূমিকা রাখে সমাজ ব্যবস্থা। তারা প্রমাণ করার চেষ্টা করছে যে দেশপ্রেম অমূল্যের কারণে দেশপ্রেম অমূল্যের অভাবেই দুর্নীতি বিচার করেছে। কিন্তু চলুন মাননীয় মডারেটর আমরা একটু বাংলাদেশের পরিস্থিতি এসে যাই। যখন 1971 সালে বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন ও স্বাধীনতার সৃষ্টি হয়, তা কিন্তু হাজার হাজার মানুষের দেশপ্রেম ও মূল্যবোধের কারণে সৃষ্টি হয়। তাহলে কেন তখন বঙ্গবন্ধুর জন্য 7 কোটি মানুষের জন্য 8 কোটি লক্ষ নিয়ে আসে সেই নীতিটার কর্মসূচি চালিয়ে? কেন তাকে যুক্তফলের কাছ থেকে অন্যায় করেছে? আমরা তখন না আমি পাইনি। তাহলে অন্যান্য সদস্যদের কথা আর এখানে কি বক্তব্য মডারেটর? এখানে কিন্তু বুঝে যাচ্ছে দেশপ্রেম ও মূল্যবোধের অভাব। এখানে যেটা সুস্পষ্ট যে ওই মানুষগুলোর মধ্যে সুশিক্ষার অভাব ছিল। ওয়াশিংটন ডিসি গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইউনিটি বলছে 2015 সালে বাণিজ্যিক কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন বিদেশে পাচার করা হয়। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 50,000 কোটি টাকা সম্পূর্ণ। বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি করার সময় এই কারসাজি করা হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। যদি আইনের যথাযথ পালন হবে তাহলে কিভাবে আমদানির সঙ্গে কাগজপত্রের দাম বেশি এবং রপ্তানির সঙ্গে কাগজপত্রের দাম কমে দেওয়া হয়? বিপক্ষের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এখানে তো আইনের অপরাধে সুস্পষ্ট, তাই না? মাননীয় মডারেটর, বর্তমান বাংলাদেশের দারিদ্রতার হার 24.8%, আর বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা নিম্নবিত্তের উপাদায় হচ্ছে। মাননীয় মডারেটর, আমার বাড়ির পাশে একজন ফল বিক্রেতা থাকে। সে ফল বিভিন্ন রকমের ফল জমা করে। এই জন্য এক ধরনের দুর্নীতি, কারণ আমরা এই ফলের জন্য ফলকে ওষুধ হয়ে পড়তে পারি। তার কারণে কিন্তু তার মধ্যে দেশপ্রেম মূল্যবোধের রকম আছে। মাননীয় মডারেটর, ভালো করে চিন্তা করে যদি বুঝে দেয় তার মধ্যে একটা অর্থনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক চাকরি কারণে সে এমনটা করছে, কারণ তার পরিবারের দৃষ্টি তাকে বহন করতেই হবে। এটা অপরিহার্য। আর আমার বিজ্ঞপ্তি বলে গেলেন যে বাংলাদেশে নাকি আইনের শাসন আছে, কিন্তু তারপরেও দেশপ্রেম ও মূল্যবোধের কারণে আমাদের দুর্নীতি দিতে হচ্ছে। তাহলে বলা যায় কেন্দ্রীয় পরিস্থিতিতে যদি দেশপ্রেম ও মূল্যবোধ অবশ্যই আছে, তাহলে কেন তাদের দেশে এত দুর্নীতি নেই? কেন তাদের দেশে এখন উন্নত মানের? কারণ তাদের দেশে উন্নত আইন ব্যবস্থা আছে, তাদের দেশে কঠোর আইন ব্যবস্থা আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন পক্ষ দলের দলনেতা মুজাহিদ কবির স্পষ্ট। দুর্নীতির এই কড়াল গ্রাসে আটকে গেছে দেশ, সব সেক্টরে একই সাথে জমেছে বাংলাদেশ।
মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষ বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূলত দেশপ্রেমভাবে বিস্তার করে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে আমরা আমার দলের অবস্থান। আজকের বিতর্কের বিষয়ের মূল কথা হলো মানবিক গুণাবলী ও দেশের প্রতি ভালোবাসার ঘাটতি অবৈধ কাজে বিকাশ ঘটায়। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই চাঁদ তো আছে, চাঁদের জায়গায় বাঁশটা কি? বাসটা হলো রাজশাহী মেডিকেল কলেজে। হ্যাঁ মাননীয় মডারেটর, রাজশাহী মেডিকেল কলেজে রডের ভেতরে বাস দেওয়া হয়েছিল। মাননীয় মডারেটর, যারা এই কাজের সাথে জড়িত তাদের মধ্যে যদি মূল্যবোধ দেশের কোনো কিছু থাকতো তবে তারা এই কাজ করতে পারতো না। একজন মানুষের যদি মূল্যবোধ থাকে তবে সে বুঝতে পারে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি সৎ এবং কোনটি অসৎ। তারা দেশের তারা দুর্নীতির মধ্যে বিভাজন করতে পারে, তারা দুর্নীতির এমন অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে। মাননীয় মডারেটর লক্ষ্য করে দিতেন 1971 সালে পাকিস্তানিরা আমাদেরকে বন্দী ও হরণ করে রাখতে চেয়েছিল, কিন্তু বাংলার দেশপ্রেমিকরা তার মধ্যে দেয়নি। তারা নিজের জীবন উৎসর্গ করেছে শুধুমাত্র তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, তাদের নিজেদের জাতিকে মুক্ত করার জন্য, নিজের দেশকে দুর্নীতি নির্মূল করার জন্য। যদি তাদের মধ্যে দেশপ্রেম বা তাদের যদি তাদের দেশের মধ্যে দেশপ্রেম না থাকতো তবে কি তারা তাদের জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ না করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করতে পারতো? প্রশ্ন গেছে। আপনাদের সামনে আমাদের সামনে বিভিন্ন ধরনের দুর্নীতি ঘটে যাচ্ছে, যেমন দেশ থেকে ঋণ নিয়ে বেমালুম বেদন করে ফেলা, সরকারি সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করা, গরিবদের জন্য বরাদ্দকৃত দান সম্পত্তি আত্মসাৎ করা। মাননীয় মডারেটর, একজন অফিস কর্মচারীর জন্য অফিসে উপস্থিত থাকার সময় নির্ধারণ করা হলো সকাল 10টায়, কিন্তু সে উপস্থিত থাকছে বেলা 12টায়। বাকি সময়টাও তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। বিজ্ঞ বন্ধুরা, যদি সেই ব্যক্তির ভেতরে মূল্যবোধ নামক মানবিক গুণটা থাকতো তবে কি তারা সেই অনৈতিক কাজটি করতে পারতো? উত্তরের প্রত্যাশায় রইলাম। মাননীয় মডারেটর, একজন ব্যক্তি যতই বড় সমস্যা হোক অথবা যতই দরিদ্র হোক, তার মধ্যে তার যতই অভাব থাকুক, সে যদি তার দেশ তাদের মধ্যে যদি দৃষ্টিতে থাকে তবে সে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে নিজের স্বার্থকে প্রাধান্য দিতে পারবে না। মাননীয় মডারেটর, দুর্নীতি নামক এই সামাজিক ব্যাধি এখন রাষ্ট্রীয় লোকদেরও ছাড়ছে না। দেশের প্রতি সেক্টরই এখন দুর্নীতি রয়েছে। মাননীয় মডারেটর, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বিভিন্ন ধর্ষণের খবর করে থাকি। এসব নীতি বিরোধী কাজ যারা করে তারা অবশ্যই মূল্যবোধী, তারা নিজেদের মূল্যবোধ চর্চা করে না, যার জন্য তারা এই কাজে লিপ্ত হতে পারে। এইসব দুর্নীতি বিরোধী কাজ দমনে আর কোন বিষয় মূল্যবোধের চেয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বন্ধুরা। আমার প্রতিপক্ষ বন্ধুরা সততা এবং নৈতিকতার বিষয়টি তুলে ধরেছেন। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, সততা এবং নৈতিকতা কিন্তু মূল্যবোধেরই পড়ে। সততা আমরা যদি মূল্যবোধ সম্পর্কে হয়ে থাকি তাহলে কিন্তু সততা একটি আমরা সৎ হবো। আমাদের বিজ্ঞ বন্ধুরা আইনের কথা তুলে ধরেছেন। আমরা 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1971 থেকে আজ 2024 সাল, এখন পর্যন্ত 53 বছর হয়েছে। সেই 53 বছর কি দেশের আইন ছিল না, দেশের সংবিধান ছিল না? তাহলে কেন দুর্নীতি হচ্ছে? সেই আইনের সদ্ব্যবহার না হওয়ায় সেখানে দুর্নীতি হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আহ্বান রইল, আসল বন্ধুরা, আমরা সকলে মিলে একমত হই। আপনারাও আমাদের সঙ্গে ছিল কোনো দেশ মিলে কাজে থাকতে বিস্তার করে। ধন্যবাদ মাননীয়, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিপক্ষ দলের দলনেতা আনিকা নওয়াজ খান। ভেবেছিলাম যুদ্ধ শেষ, এদেশের জন্য আমাদের করার তেমন কিছুই নেই, কিন্তু 1969 সালের আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, 1952 সালে যারা 144 ধারা ক্ষুণ্ণ করেছিলেন, 1971 সালে যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, তাদের আত্মদান আজ দূরে মুছে অবস্থিত নিক্ষিপ্ত দুর্নীতি করার থাকে। তাদের ব্যক্তিকে আজকে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধু এবং যারা শুনছেন ও দেখছেন, সবাইকে সালাম জানিয়ে আজকে আমরা বিতর্ক শুরু করছি। মাননীয় মডারেটর, আজকে বিতর্কের বিষয় মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটছে। যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বিতর্কিতা হয়তো কাঠি চর্চা করেছেন, তারা একই বিষয়কে বারবার তুলে ধরেছেন, তারা একই কথা বারবার গাইছেন। মাননীয় মডারেটর, আমাদের দেশে যদি নৈতিকতা ও দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দেখা দিত তাহলে কিভাবে আমাদের দেশে এত উন্নয়ন হতো? মাননীয় মডারেটর, বাংলাদেশ ও বিশ্বের নানা দেশে এমন অনেক ঘটনা সাক্ষ্য দিচ্ছে যে মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি একমাত্র বিস্তারের কারণ হয়, যার উদাহরণ আমরা চোখ মেলে দেখতে পারি। 1988 সালের 25 নভেম্বর দিনটা ছিল একদিন যৌনকরতা, আমাদের মতো যুবতীরা যৌনকরতা। তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, তাকে 4 জন যুবক ধর্ষণ করতে 4 জন যুবক অপহরণ করে নিয়ে যায়। ধর্ষণ করে 44 দিন ধরে। মাননীয় মডারেটর, এখানে কি আমাদের মূলভূত দেশপ্রেমের অভাব ছিল ওই 4 জন যুবকের মধ্যে? অবশ্যই না মাননীয় মডারেটর, ওই যুবকের মধ্যে ছিল মানসিকতা
দুর্নীতি জাতির মানসিকতা মাননীয় মডারেটর আর নারীদের এই পরিণতির জন্য দায়ী কিন্তু নারীদের মানসিকতা মূল্যবোধ দেশপ্রেম নয়। এরপর মাননীয় মডারেটর অন্য এক প্রেক্ষাপটের পথে আইনজীবীদের দেওয়া তথ্য মতে প্রাক্তন আইনজীবী বেশির আহমেদের দুর্নীতির কথা এখানে ঢাকায় তার সার্টিফিকেট, সেন্সিটিভ ব্যাংক হিসাব এবং অনেক দুর্নীতির হিসাব পাওয়া গেছে। মাননীয় মডারেটর এখানে তার কিন্তু সততার অভাব ছিল, নৈতিক মূল্যবোধের নৈতিকতার অভাব ছিল। মাননীয় মডারেটর আমার বিপক্ষে বন্ধুরা প্রশ্ন বলে গেছেন যে সততা ও নৈতিকতাই কিন্তু মূল্যবোধের অংশ, কিন্তু মাননীয় মডারেটর আমার প্রথম দলের বক্তা কিন্তু বলে স্পষ্ট করে দিয়েছে যে মূল্যবোধ হলো সততা ও নৈতিকতার আচরণ। তাছাড়া মাননীয় মডারেটর আমার বিপক্ষে বলে গেছেন যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন কিভাবে মুক্তিযুদ্ধ তারা মুক্তিযুদ্ধের সঙ্গে তারা দেশকে ও মূল্যবোধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু মাননীয় মডারেটর বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের যুদ্ধটা কিসের জন্য হয়েছিল? আমাদের যদি দুর্নীতি ছিল না, মডারেটর ছিল। ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডনের জন্য পক্ষ দলের দলনেতা মুজাহিদ কবির স্পর্শ 2 মিনিট সময় পাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় আমার দলকে যুদ্ধকথনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে মূলত দেশপ্রেমী দুর্নীতি বিস্তার করে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে প্রস্তাব করছি। মাননীয় মডারেটর আমাদের আশেপাশে অসংখ্য দুর্নীতি ঘটতে রয়েছে। মাননীয় মডারেটর আজকে আপনারা যে বিতর্কে বিচারকের ভূমিকা পালন করছে, যদি আপনাদের মধ্যে সঠিক মূল্যবোধ না থাকতো তবে কি আপনারা বিতর্কে সঠিক ফলাফল ঘোষণা করতে পারতেন না। কারণ মূল্যবোধ মানুষকে সঠিক যাচাই করতে শেখায়। যদি আপনারা মূল্যবোধ সম্পূর্ণ না হতেন তবে আপনারা সঠিক বিচার করতে পারতেন না। এখানে দুর্নীতি হচ্ছে। মাননীয় মডারেটর অনেক সময় ঘুষ দিয়ে চাকরি দেয়, এতে দুর্নীতির হয়, কারণ এর মাধ্যমে যোগ্য ব্যক্তি কাজের সুযোগ পায় না। এখানে নীতি বহির্ভূত কাজ ঘটে। এটা একজনের মধ্যে যদি মূল্যবোধ থাকে তবে সে এটি করতে পারে না। মাননীয় মডারেটর আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেই কৃষি প্রধান দেশের মধ্যে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। এখানে বিভিন্ন মজুতদারদের দুর্নীতির কারণে তারা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মজুত করে রাখছে এবং যখন তার মূল্য বেড়ে যাচ্ছে তখন তারা ছেড়ে দিচ্ছে। এখানে দুর্নীতি হচ্ছে। মাননীয় মডারেটর আমার বিরোধীদলের বন্ধুরা একজন মেয়ের অপহরণ বলে গেলেন। এখানে তারা বলেছে সেখানে মূল্যবোধ দেশপ্রেমের অভাব রয়েছে, অভাব নেই। তাহলে আমি এখানে বলতে চাচ্ছি বন্ধুরা এখানে অবশ্যই মূল্যবোধের অভাব রয়েছে। কারণ যদি মূল্যবোধের অভাব না থাকতো তবে সে এটা ভালো নাকি মন্দ বিচার করতে পারতো। এখানে মূল্যবোধ যদি তার মধ্যে মূল্যবোধ থাকতো তবে সে এটি ভালো নাকি মন্দ বিচার করতে পারতো এবং এই কাজটি থেকে দূরে থাকতে পারতো। এখানে অবশ্যই মূল্যবোধের অভাব রয়েছে। আদর্শ আমার বিপক্ষ দলের বন্ধুরা আদর্শ মানসিকতার অভাবের কথা বলে এসেছে। এখানে অবশ্যই মূল্যবোধের অভাব, আদর্শ মানসিকতার অভাব মূল্যবোধের অভাবে ঠিক করে। মাননীয় মডারেটর একটু লক্ষ্য করে দেবো, বিজ্ঞা হালদার নামক এক লোক 4টি কলকারখানা থেকে 200 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এখানে তার মধ্যে যদি দেশপ্রেম থাকতো তবে কি সে দেশে করে 1,000 টাকা বিদেশে পাচার করে দেশে পারত বন্ধুরা? এখানে তার মধ্যে নৈতিক মূল্যবোধ দেশপ্রেমে থাকি টাকা এই কাজ করতে পেরেছে। মাননীয় মডারেটর লক্ষ্য করে দিচ্ছে বাংলাদেশের জাতীয় যারা দুর্নীতি করে তাদের মধ্যে দেশপ্রেম থাকতো তবে নিজের মুখে এত বড় সুস্কারি লাগাতে পারতো না। আশা করি আমাদের সঙ্গে এক করতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় পাবে আনিকা নওয়াজ খান। মাননীয় মডারেটর আমাকে আরেকবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন যে আমাদের দেশে আইনের প্রয়োগ ছিল, আমাদের আইনের প্রয়োগ ছিল, কিন্তু তার উপযুক্ত বাস্তবায়ন ছিল না। আর বাস্তবায়ন না হওয়ার কারণে মূলত আমাদের দেশে বর্তমানে দুর্নীতিটা ঘটছে। আর তাছাড়া মাননীয় মডারেটর আমার দলের দ্বিতীয় বক্তা স্পষ্ট করে গেছেন ফিনল্যান্ডে কিন্তু দেশপ্রেম ও মূল্যবোধ থাকা সত্ত্বেও ফিনল্যান্ডে কিন্তু কঠোর আইন ব্যবস্থা রয়েছে এবং জাতিসংঘের তথ্য মতে ফিনল্যান্ডে হচ্ছে দুর্নীতি ব্যবস্থা সবচেয়ে কম। তাহলে সেখানে আইন ব্যবস্থা রাখার কারণ কি? মাননীয় মডারেটর অবশ্যই তো দুর্নীতি কম করা। এছাড়া মাননীয় মডারেটর আমাদের আজকে বিতর্কের বিষয়ে আমার বিপক্ষ দলের বন্ধুরা ঠিক করে লক্ষ্য করেনি। আজকের বিতর্কের বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে এই প্রথম যোগ করা হয়েছে। তাহলে এখানে কিন্তু মূল্যবোধ ও দেশপ্রেমকে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে, কিন্তু মাননীয় মডারেটর এটার জন্য
সম্ভব হবে? মাননীয় মডারেটর, আমাদের একটি পরিবার গঠন করতে যেমন অনেকগুলো সদস্য দরকার, একটি বিদ্যালয়ে যেমন অনেকগুলো ছাত্র প্রয়োজন, একটি সুসংগঠিত দালানে যেমন অনেকগুলো ইট প্রয়োজন, তেমনই আমাদের মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে শুধু দুর্নীতি বিচার ঘটে না, আরও নানা কারণে, আরও উল্লেখযোগ্য কারণে দুর্নীতি বিচার ঘটছে এবং ওগুলো রোধ করতে পারি আমরা দুর্নীতি বিচার ঘটতে পারি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বলার সুযোগ করে দেওয়া যায়। ধন্যবাদ। আমরা আমাদের বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বিচারকদের প্রদত্ত ফলাফল পেয়ে যাব এবং সেখানে জানিয়ে দেব। প্রথম পর্বে যারা যে 4টি স্কুল অংশগ্রহণ করেছিল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সবজিওয়ালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা সরণী বালিকা উচ্চ বিদ্যালয়, এদের শিক্ষার্থীরা চমৎকারভাবে তাদের বিতর্ক উপস্থাপন করেছে। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। এবং দুটো বিষয়, চমৎকার বিষয় ছিল দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইন যথেষ্ট, এবং পরবর্তীকালের জন্য বিষয়টা ছিল মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এই দুটো বিষয়ের উপর আমাদের বক্তারা চমৎকার বিতর্ক উপস্থাপন করেছে। কি করতো স্যার আমার কাছে আছে। এর পরবর্তী পর্যায়ে আমরা ক গ্রুপ থেকে বিজয়ী দল এবং খ গ্রুপ থেকে বিজয়ী দল, এই দুটো দলের মধ্যে আবার বিতর্ক অনুষ্ঠিত হবে এবং তাদের বিষয় হবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে।